আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। পিটিটরি একাডেমি থেকে আমি নাজমুল নোমান আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমি 50তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আসা গাণিতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি সাথে থাকবেন। আমরা প্রথমে যে অঙ্কটি দেখতে পাচ্ছি, 40 থেকে 50-এর মধ্যে একটি সংখ্যা দৈবভাবে নেওয়া হলে এটি মৌলিক হওয়ার সম্ভাবনা কত? মানে আমরা যদি 40 থেকে 50 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে, 40 থেকে 50 পর্যন্ত আমাদের সংখ্যা আছে টোটাল 11টা। 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50। তাহলে এখানে টোটাল সংখ্যা আছে আমাদের 11টা। সো 11টার মধ্যে একটা সংখ্যা আমরা বেছে নিব। আমরা দৈবভাবে বেছে নেব না দেখে, আমরা যে কোনো একটা সংখ্যা নিব। এখন না দেখে যদি আমরা একটা সংখ্যা নিই, এর মধ্যে যে কোনো সংখ্যাই কিন্তু উঠতে পারে। সো বলছে যে আমরা যদি একটা সংখ্যা নিই তাহলে সেটা মৌলিক হওয়ার সম্ভাবনা কত। তাহলে আমাদের দেখতে হবে এখানে মৌলিক সংখ্যা কোনটা কোনটা আছে। তাহলে এখানে আমাদের মৌলিক সংখ্যা আছে 41, আমাদের এখানে মৌলিক সংখ্যা আছে 43, আর মৌলিক সংখ্যা আছে 47। সো এই তিনটা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। ঠিক আছে, এখন যদি আমরা সম্ভাবনা সাধারণ নিয়মে এই অঙ্কটা করি, তাহলে আমরা যদি বলি যে সম্ভাবনা মানে কি, আমাদের সর্বমোট, নিচে হচ্ছে সর্বমোট যেই সম্ভাব্য ফলাফলগুলো আছে, ঘটনাগুলো আছে সেটা, তার মানে এখানে নিচে সম্ভাব্য সকল ফলাফল, আর উপরে হচ্ছে আমাদের অনুকূল ফলাফল। অনুকূল ফলাফল মানে যেটা আমাদের পক্ষে, যেটা আমরা বের করতে চাই। তাহলে আমাদের অনুকূল ফলাফল মানে আমাদের পক্ষে আছে কয়টা? 3টা, কারণ আমরা কিন্তু মৌলিক সংখ্যা কত হবে সেটা বের করতে চাইছি। তাহলে মৌলিক সংখ্যা হচ্ছে 3, আর নিচে হচ্ছে সম্ভাব্য সকল ফলাফল, মানে এখানে আমাদের টোটাল সংখ্যা আছে 11টা। আমরা যদি একটা বেছে নিই, যে কোনোটাই তো উঠতে পারে, মানে 11টার যে কোনোটা উঠতে পারে, তাহলে আমাদের সকল সম্ভাব্য ফলাফল হচ্ছে 11টা। তাহলে আমাদের সম্ভাবনা কত? 3/11। তাহলে এইটা আমরা দেখতে পাচ্ছি ক নাম্বারে। তাহলে সম্ভাবনা থেকে এইরকম একটা অঙ্ক কিন্তু মানে প্রায় প্রতি বিসিএসেই আসে। তাহলে সেখানে আমাদের এই সাধারণ হিসাবেই আসে, কঠিন হিসাব আসে না। সো আমরা যদি শুধু এইটা মনে রাখি, সম্ভাবনা মানে হচ্ছে আমাদের অনুকূল ফলাফল ডিভাইডেড বাই সম্ভাব্য সকল ফলাফল, তাহলে কিন্তু আমরা আশা করি সমাধান করতে পারবো। এরপরে আমরা যে অঙ্কটি দেখতে পাচ্ছি, 2, 3, 4 এবং 7 সংখ্যাগুলির গড় বিচ্যুতি কত? সো আমাদের এই অঙ্কটা করার জন্য আগে বুঝতে হবে যে গড় বিচ্যুতি জিনিসটা আসলে কি। আমরা যদি গড় বিচ্যুতি না বুঝি, তাহলে গড় বিচ্যুতি বের করার তো কোনো প্রশ্নই আসে না। তাহলে গড় বিচ্যুতি কি? গড় বিচ্যুতি হচ্ছে আমাদের যে এখানে উপাত্তগুলো আছে, এই উপাত্তগুলো থেকে এদের গড় মানের যেই ব্যবধান। আচ্ছা, আমরা ধাপে ধাপে করি আর সংজ্ঞাটাও বলি। আমাদের অঙ্ক হয়ে গেল, গড় বিচ্যুতি কি সেটা শেখাও হয়ে গেল। তাহলে আমাদের প্রথম কাজ এই যে 4টা উপাত্ত আছে এদের গড় নির্ণয় করা। তাহলে আমরা যদি এদের গড় নির্ণয় করি, আমরা গড় সমান কি জানি, যে যতগুলো সংখ্যা আছে তাদের যোগ, আর নিচে হচ্ছে গিয়া আমাদের কতগুলো সংখ্যা আছে তা দিয়ে ভাগ। তাহলে এখানে টোটাল সংখ্যা হচ্ছে 4টা। তাহলে আমরা যদি যোগ করি, 2 আর 3 5, 5 আর 4 9, 9 আর 7 হচ্ছে 16, 16 ভাগ 4 মানে হচ্ছে 4। তাহলে আমাদের গড় হচ্ছে 4। এবার আসি গড় বিচ্যুতি কি। আমরা বলেছি আমাদের যে উপাত্তগুলো আছে, কি আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 7 আছে, এর গড় থেকে এর ব্যবধানটা আমাদের বের করতে হবে। কি বলেছি? গড় থেকে এর ব্যবধানটা আমাদের বের করতে হবে। তাহলে 2, 4, এখানে যদি আমরা গড়ের থেকে এর ব্যবধানটা বের করি, তাহলে সেটা আমাদের আসতেছে কত? 4 বিয়োগ 2 অর্থাৎ 2। যদি আমরা 3-এর সাথে 4-এর ব্যবধান বের করি, তাহলে কত আসবে? 4 বিয়োগ 3 মানে হচ্ছে 1। আমরা যদি 4-এর সাথে এর ব্যবধান বের করি তাহলে 0। আমরা যদি 7-এর সাথে এর ব্যবধান বের করি তাহলে -3। ঠিক আছে,
এখানে কোনটা থেকে কোনটা বিয়োগ করব এটা নিয়ে কোনো অসুবিধা নাই। আমরা যেমন এখানে 4 থেকে 2 বিয়োগ করছি, কেউ থেকে চাই 2 থেকে মানে এই সংখ্যাগুলো আগে নিয়ে সেখান থেকে 4 বিয়োগ করতে পারি, এটা নিয়ে আমাদের কোনো অসুবিধা নাই, কারণ আমরা শুধু এই মানগুলো নেব না, এগুলোর পরম মান আসলে নিব। ঠিক আছে, পরম মান নিতে হবে। তাহলে পরম মান যদি আমরা নিই সবগুলোই প্লাস হয়ে যাবে, তাই না? সো আমরা যদি তাহলে মানগুলো বের করলে অবশ্যই আমাদের পরম মান নিতে হবে, আর যদি পরম মান আমরা নেই তাহলে সবগুলো হয়ে যাবে প্লাস। এই হচ্ছে ব্যাপার। সো আমরা কি বলছি যে গড় বিচ্যুতি, গড় বিচ্যুতি কি আমাদের যে সংখ্যাগুলো উপাত্তগুলো আছে এই উপাত্তগুলো থেকে আমাদের যে গড় তার যে ব্যবধান, কি বলছে গড় যে আছে আর আমাদের সংখ্যাগুলো আছে যে ব্যবধান, সেই ব্যবধানটা আমরা বের করলাম, তার ব্যবধান আমাদের পরম মানটা আসলে নিতে হবে, মাইনাস আসলে ওটা নেওয়া যাবে না, প্লাস করেই নিতে হবে। তাহলে পরম মান যে আসলো এগুলোর সমষ্টি আমাদের লাগবে। এগুলোর সমষ্টি যদি আমরা হিসাব করি কত আসছে 2, 1, 0 এবং 3, তাহলে কত হচ্ছে 2 আর 1 3, 3 আর 3 6। তাহলে আমাদের এই যে ব্যবধানগুলো, ব্যবধানের পরম মানের যে সমষ্টি আমরা পাইলাম 6, এই 6কে যদি আমাদের টোটাল উপাত্ত সংখ্যা দিয়ে আবার ভাগ করে দিই, টোটাল উপাত্ত সংখ্যা কয়টা ছিল 1, 2, 3, 4টা, তাহলে টোটাল উপাত্ত সংখ্যা দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে আমরা পেয়ে যাব গড় বিচ্যুতি। গড় বিচ্যুতি বা এটাকে গড় ব্যবধানও বলা হয়। তাহলে গড় বিচ্যুতি কত হয় 6/4, তার মানে 3/2। কোথায় আছে গ নাম্বারে আছে আমাদের আনসার। তাহলে গড় বিচ্যুতি কি আশা করি বুঝতে পারছি। গড় বিচ্যুতি মানে আমাদের বিচ্যুতির গড়, আসলে মানে বিচ্যুতি মানে ব্যবধান। তাহলে ব্যবধানের গড়, কার ব্যবধান? ওই যে আমাদের যে অরিজিনাল গড়, গড়ের সাথে এই সংখ্যাগুলোর যে ব্যবধান, সেই ব্যবধানের আবার গড় হচ্ছে গড় বিচ্যুতি। তাহলে কি করতে হবে আমাদের? প্রথমে গড় নির্ণয় করতে হবে, গড় থেকে ওটার ব্যবধানটা দেখতে হবে, ব্যবধানের পরম মানটা নিয়ে সেগুলো আমরা যোগ করব, যোগ করে আবার উপাত্ত সংখ্যা দিয়ে ভাগ করে দিব। তাহলে গড় বিচ্যুতি কাকে বলে আমাদের যদি জিজ্ঞাসা করা হয়, আমরা যে সংজ্ঞাটা শিখবো সেই সংজ্ঞা থেকেই কিন্তু অঙ্কটা হয়ে গেল। তাহলে কি বলেছি, আবার রিপিট করতেছি যে আমাদের উপাত্তগুলো থেকে গড় মানের যে ব্যবধানের পরম মানের সমষ্টিকে উপাত্ত দিয়ে ভাগ করলে যে মান পাওয়া যায় তাকেই গড় বিচ্যুতি বলা হয়। আশা করি সবাই বুঝতে পারছি এবং এই ধরনের অঙ্কে কোনো অসুবিধা হবে না। এরপরে আমরা একটা ধারা দেখতে পাচ্ছি, একটা অসীম ধারা, এর যোগফল বের করতে বলছে। কি আছে -1 + ½ -1/4 + 1/8 -1/16, অসীম ধারাটির যোগফল নির্ণয় করতে বলছে। সো আমরা এখানে প্রথম পদ, এই যে আমাদের প্রথম পদ যে দেখতে পাচ্ছি, আমাদের প্রথম পদ হচ্ছে আমরা এ দিয়ে প্রকাশ করি এটাকে -1, আমাদের প্রথম পদ আছে, এবং পরের পদ দেখতে পাচ্ছি এর অর্ধেক, হাফ, একের অর্ধেক না, তারপরের বার দেখতে পাচ্ছি হাফের অর্ধেক 1/4, তারপরে দেখতে পাচ্ছি তারও অর্ধেক 1/8। তার মানে এটা একটা গুণোত্তর ধারা, রাইট? কারণ প্রত্যেকটা অর্ধেক হয়ে যাচ্ছে, একটা অর্ধেক হয়ে যাচ্ছে, তাহলে গুণোত্তর ধারা। তাহলে গুণোত্তর ধারা যেহেতু আমাদের এখানে কি লাগবে, সাধারণ অনুপাত বের করতে হবে। সাধারণ অনুপাত আর সমান কত হচ্ছে, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তাই না? তাহলে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ হচ্ছে -1, তাহলে এটা হচ্ছে -½ ওকে। এখন এটা হচ্ছে আমাদের যা দেয়া আছে, এটা নিয়ে একটু চিন্তা করলাম। এগুলো তো আমরা আপাতত হিসাব করছি, যারা পরীক্ষা দিয়ে যাবে তাদের এগুলো লেখা লাগবে না, দেখেই বলে দিতে পারবে। সো আমাদের এখন কী বের করতে বলছে, ধারাটির যোগফল, অসীম ধারাটির যোগফল। এখন সব অসীম ধারার আসলে যোগফল থাকে না, অসীম ধারার যোগফল সব অসীম ধারার যোগফল আসলে থাকে না। তাহলে অসীম ধারার যোগফল থাকবে নাকি থাকবে না কেমনে বুঝবো? আমাদের বোঝার সিস্টেম আছে। সিস্টেমটা কি, এই যে সাধারণ অনুপাত আমরা বের করেছি, এইটার মান আমাদের দেখতে হবে, ঠিক আছে? এটার মান আমাদের দেখতে হবে। তাহলে এর মান কি? এর মান হচ্ছে -½ এখন -½ থাকলে বুঝবো কেমনে এর সমস্যা আছে কি নাই? আমরা বুঝবো আমরা যদি দেখি এর মান -1 থেকে বড় এবং +1 থেকে ছোট, এরকম যদি থাকে তাহলে এই যে অসীম ধারা এর একটা যোগফল বা সমষ্টি আছে, নইলে এর সমষ্টি থাকবে না। তাহলে -½ তো -1 থেকে বড় এবং আমাদের +1 থেকে ছোট, সো এটার সমষ্টি কিন্তু আছে। তাহলে সেই সমষ্টিটা কত? অসীম ত্বকের বা অসীম ধারার যদি সমষ্টি বের করতে বলে, সমষ্টি হচ্ছে আমাদের প্রথম পদ / 1 - r, আর হচ্ছে সাধারণ অনুপাত। তাহলে প্রথম পদ হচ্ছে গিয়া -1, নিচে হচ্ছে 1 আমাদের সাধারণ অনুপাত হচ্ছে -½ তাহলে যারা পরীক্ষা দিবে তারা কিন্তু আলোচনা শুরুই করবে এখান থেকে, মানে অঙ্কটা শুরুই করবে এই লাইন থেকে, বাকিটা তারা দেখা মাত্রই বলে দিতে পারবে। সো -1 নিচে 1 -1 +½ তাহলে -1 এখানে হচ্ছে 3/2
2, তাহলে এটা উল্টে যাবে ভাগ হিসাবে যেহেতু আছে, তাহলে আমাদের অ্যান্সার হবে -2/3। তাহলে -2/3 কোথায় আছে? আমাদের প্রথমে আছে, ক নম্বরে আছে। তাহলে এটাই হবে আমাদের অসীম ত্বকের সমষ্টি। তাহলে অসীম ত্বকের বা অসীম ধারার যদি সমষ্টি বের করতে বলে, আমাদের শর্ত কি? এটা মাস্ট বি গুণোত্তর ধারা হইতে হবে, এবং আমাদের যে সাধারণ অনুপাত সেটা একের থেকে ছোট এবং -1 থেকে বড় হইতে হবে। তারপর যদি আমরা এই সমষ্টি সূত্র বসিয়ে দিই, আমাদের অসীম ধারার সমষ্টি চলে আসবে। আচ্ছা, এরপরে আমরা যে অঙ্কটা দেখতে পাচ্ছি, একটি সেট দেওয়া আছে, সেটের মধ্যে উপাদান সংখ্যা হচ্ছে 3টা। সো বলছে প্রকৃত উপসেট কয়টি। তো আমাদের উপসেট বের করতে হবে, বের করে আমাদের দেখতে হবে যে কয়টা উপসেট আসে। তাহলে 3টা যেহেতু দেওয়া আছে, উপসেট কী হবে? আমরা প্রথমে একটা নিয়ে এর উপসেট তৈরি করতে পারি, শুধু 2, তারপর শুধু 3, 4, 2টা নিয়ে আমরা উপসেট তৈরি করতে পারি, 2, 3, 2, 4, 3, 4। তারপর 3টা নিয়ে আমরা উপসেট তৈরি করতে পারি, 2, 3, 4, আর শেষে একটা কি? ফাঁকা সেট, ফাঁকা সেট। সো এই হচ্ছে গিয়ে আমাদের এর উপসেট। তাহলে উপসেট কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। তো 8টা উপসেট আমরা দেখতে পাচ্ছি, বাট আমাদের কিন্তু উপসেট সংখ্যা চাই নাই, আমাদের বলছে প্রকৃত উপসেট কত তা। তাহলে প্রকৃত উপসেট মানে কি? প্রকৃত উপসেট হচ্ছে আমাদের যে উপসেটগুলো আমরা পাইছি এর মধ্যে থেকে যেই উপসেটটা একদম আমাদের প্রধান যে সেট দেওয়া ছিল তার সাথে হুবহু মিলে যায়, ওইটা বাদ। এটা প্রকৃত উপসেট না, এটা আসলে ওইটাই। তাহলে এটা প্রকৃত উপসেট না। তাহলে এছাড়া বাকিগুলো হচ্ছে প্রকৃত উপসেট। তাহলে প্রকৃত উপসেট কয়টা হলো? আমাদের 7টা। কয়টা? 7টা। ক্লিয়ার? এখন যারা পরীক্ষা দিতে যাবে বা চাকরির পরীক্ষায় যদি এই অঙ্ক আসে, আমরা কি এইরকমভাবে উপসেট লিখে তারপর গুনবো? মোটেও না। উপসেট বের করার একটা সূত্র আছে, যে কোনো সেটের উপসেট সংখ্যা তার 2n-কে সমর্থন করে। n হচ্ছে গিয়া ওই সেটের উপাদান। তাহলে এখানে সেটের উপাদান কত? 3। তাহলে 2 পাওয়ার 3, তাহলে 2-এর পাওয়ার যদি আমরা 3 দিই, আমরা জানি আসবে হচ্ছে গিয়া 8। তাহলে এর উপসেট সংখ্যা হচ্ছে 8টা। 8টা থেকে যদি আমাদের প্রকৃত উপসেট যেহেতু চাইছে, 1 বাদ দিয়ে দিলেই তো আমাদের প্রকৃত উপসেট হয়ে যায়। তাহলে 8টা থেকে যদি আমরা 1 বাদ দিই, তাহলে আমাদের উপসেট সংখ্যা হবে, প্রকৃত উপসেট সংখ্যা হবে 7টা। এটাই অ্যান্সার। ঠিক আছে? তাহলে আমাদের যদি এরকম অঙ্ক আসে, আমরা কী করবো? 2n দিয়ে দিব। ঠিক আছে? n হচ্ছে আমাদের উপাদান সংখ্যা। তাহলে উপসেট পেয়ে যাব। তাহলে উপসেট চাইলে উপসেট দেখাবো, প্রকৃত উপসেট চাইলে ওর থেকে 1 বাদ দিয়ে দিব, শেষ। এরপরে আমরা যে অঙ্কটা দেখতে পাচ্ছি, x² - 2 + 1/x² 7 এর বিস্তৃতিতে মধ্যপদ কততম পদটি। তার মানে মধ্যপদ আসলে কোনটা সেটা বের করতে বলছে। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি পাওয়ার হিসাবে আছে 7। আমরা যারা 7 ধরেই অঙ্কটা করে ফেলবো তারা একদম ভুল করে চলে আসবো এবং তার অ্যান্সার এখানে খুঁজেই পাবে না। কারণ 7 যদি আমরা ধরি, আমরা জানি যে কোনো বিস্তৃতিতে আমাদের যে সূচক থাকে, সূচক যদি হয় 7, তাহলে আমাদের পদের সংখ্যা হবে 8। সূচক যদি হয় 8, পদের সংখ্যা হবে 9। মানে সবসময় একটা পদ বেশি হবে। তাহলে এখানে আমাদের সূচক যেহেতু 7, আমরা পদ পাবো হচ্ছে 8টা। সাধারণভাবে এটাই মনে হচ্ছে। তাহলে 8টার মাঝখানে পদ আছে কোনটা? মাঝখানে আছে হচ্ছে গিয়া 4 আর 5। তাহলে 2টা চলে আসে। সো অনেকে হয়তো 5 দাগাই দিতে পারে, যেহেতু একটা অপশনে আছে। বাট আসলে কিন্তু আমাদের এটা এতটা সহজ, মানে সরল না। এটাকে আমাদের কি করতে হবে? আমাদের এই যে মাঝখানে যে রাশিটা আছে এটাকে খেয়াল করতে হবে। আমাদের এটা কিন্তু দ্বিপদী বিস্তৃতি। ঠিক আছে? পদ হইতে হবে 2টা। আমরা দেখতে পাচ্ছি পদ 3টা। আমি সূচক দেখেই বলে দিয়েছি এর পদের সংখ্যা হবে 8। একদম ভুল হয়ে গেল। আমাদের এইটা বিস্তৃতি করার আগে এখানে তো 2টা পদ হইতে হবে, আগে দ্বিপদী হইতে হবে, নইলে তার বিস্তৃতি হবে না। তাহলে এইটাকে আমাদের চেঞ্জ করতে হবে। এখানে কি দেখতে পাচ্ছি? x² - 2 + 1/x²। তো এই যে রাশিটা আছে, এইটাকে আমাদের আগে চেঞ্জ করে 2 পদে আনতে হবে। সে তো 3টা, এখানে তো পদ হচ্ছে 1টা, 2টা, 3টা। 2টা যদি না হয় তাহলে তার বাকি হিসাব আসেই না। ওকে, তো আমরা যদি 2টা চেষ্টা করি আনার, তাহলে এটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি, x² - 2x 1/x + 1/x²। এভাবে কিন্তু লিখতে পারি। আচ্ছা, এই যে x আর x কাটা, 2 থাকলো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি a² - 2ab + b² এর সূত্র বসছে। তাহলে a - b হোল স্কয়ার, রাইট? তাহলে x - 1/x হোল স্কয়ার। ওকে, তাহলে এইটার জায়গায় আমি লিখে দিতে পারি x - 1/x হোল স্কয়ার। তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? x - 1/x হোল স্কয়ার, এর উপরে থাকবে পাওয়ার 7। আমরা জানি পাওয়ারে হয় গুণন। তাহলে x - 1/x
এবার পাওয়ার 7 দুগুণে 14, তাহলে এর পাওয়ার কিন্তু আসলে 7 ছিল না, ছিল আসলে 14। এখন দ্বিপদীয় চলে আসছে, পাওয়ার আমরা পাইছি 14, এর পদের সংখ্যা কত হবে? আমরা বলছি পদের সংখ্যা সব সময় একটা বেশি হয়, তাহলে পদ হবে 15টা। তাহলে মধ্যপদ হবে কততম পদ? মধ্যপদ হবে কততম পদ? 15 যোগ 1/2 অর্থাৎ 8তম পদ। তাহলে 8তম পদ হবে আমাদের মধ্যপদ, এই তো মধ্যপদ। তাহলে গ নাম্বার হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কথাবার্তা এটা সম্পর্কে। তাহলে এখানে কাজ কি? যেহেতু দ্বিপদী বিস্তৃতি, বিস্তৃতি যেহেতু বলছে দ্বিপদ তো হইতেই হবে, তাহলে আমরা প্রথমে 2 পদ বানিয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছি পাওয়ার হিসাবে 2 আসে, 7 দুগুণে 14, যেহেতু আমাদের পাওয়ার হচ্ছে 14, পদের সংখ্যা হবে ওর এক বেশি 15, আর 15-র মাঝখানে থাকে হচ্ছে 8। অথবা আমরা এই সূত্র লিখে দিতে পারি, যদি বিজোড় থাকে তাহলে মধ্যপদ বের করার নিয়ম হচ্ছে n+1/2। ঠিক আছে, অথবা আমরা গুণে গুণেও বলতে পারবো যেটা 8তম পদ 15টার মাঝখানে থাকে। ওকে, যে অঙ্কটি দেখতে পাচ্ছি, এক্সের কোন মানের জন্য 5x + 4y - 1 = 0 এবং 2x + ky - 7 = 0 সরলরেখা দুটি সমান্তরাল। আচ্ছা, সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত কি এটা জানতে হবে। বুঝবো কি আমরা দুইটা সরলরেখা সমান্তরাল? এবার এখানে দুইটা সরলরেখার সমীকরণ নিতে আছে, একটা সরলরেখার সমীকরণ আর একটা সরলরেখার সমীকরণ। এখন আমি কেমনে বুঝবো যে এটা সমান্তরাল হবে? সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে দুইটা রেখার ঢাল সমান। কি বলছি? সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে দুইটা রেখার ঢাল সমান। তাহলে আমাদের দুইটা রেখার ঢাল বের করতে হবে, সমান করে দিতে হবে, শেষ। ওকে, তাহলে আমরা যে দেখতে প্রথম যে রেখাটা, এটা যদি চিন্তা করি, প্রথম রেখাটা কি আছে? 5x + 4y - 1 = 0। ওকে, তাহলে আমরা এখান থেকে ঢাল কেমনে বের করতে পারবো? এটার একটা, এই রেখাটার আমরা আদর্শ একটা ফর্মে নিয়ে যাব, y = mx + c ফর্মে। তাহলে ওয়াইকে আমরা এক জায়গায় রাখবো, বাকিগুলো অন্য পাশে নিয়ে যাব। তাহলে 4y সমান কী হবে? -5x + 1। তাহলে 4y রাখা যাবে না, শুধু y রাখতে হবে। তাহলে y সমান কী হবে? 4 ওই পাশে ভাগ হিসেবে চলে যাবে, তাহলে -5/4x + 1/4। তাহলে আমাদের এটা আদর্শ ফর্ম হচ্ছে y সমান mx + c। তাহলে আমরা y দেখতে পাচ্ছি, c হচ্ছে ধ্রুবক, আমরা দেখতে পাচ্ছি 1/4, x আমরা পেয়েছি, তাহলে এইটা হচ্ছে, বাকিটা হচ্ছে আমাদের m, আর mই তো ঢাল। তাহলে আমরা এখানে ঢাল m সমান কত পাচ্ছি? -5/4। তাহলে আমার প্রথম রেখার ঢাল হচ্ছে -5/4, -5/4। এবার আমি দ্বিতীয় রেখার ঢাল নির্ণয় করব। দ্বিতীয় রেখায় কী আছে? 2x + ky - 7 = 0। তাহলে ky আমি রেখে বাকিগুলোকে যদি অন্য পাশে পাঠাই, 2x + 7, তাহলে y সমান হবে -2/kx + 7/k। এই তো আগের মতোই। সো আমাদের এইখানে এইটা হচ্ছে আবার ঢাল, তাহলে এর ঢাল আমরা পাচ্ছি m সমান -2/k। তাহলে এটাকে ধরলাম প্রথম সমীকরণের ঢাল, এটাকে দ্বিতীয় সমীকরণের ঢাল। এখন বলছে যে সমান্তরাল হইতে হবে। সমান্তরাল হওয়ার জন্য আমি কি বলছি? দুইটা হবে সমান, দুইটা হবে সমান। তার মানে -5/4 সমান হচ্ছে -2/k। তাহলে এখান থেকে আমরা কে এর মান পাবো না? কে এর মান কীভাবে পাবো? এই যে আমরা এক কাজ করি, এটাকে উল্টে দিই, তাহলে 4 - 5 - 2, এটাকে এখানে নিয়ে আসি। এখানে নিয়ে আসলে আমরা পেয়ে যাচ্ছি কে সমান 4 দুগুণে 8 -8 আর নিচে -5, তার মানে 8/5। তাহলে 8/5 হচ্ছে কি আমাদের এর কে এর মান। তাহলে কে এর মান যদি 8/5 হয়, তাহলে আমরা দুইটা সমান্তরাল পাবো। এখন কথা হচ্ছে, এত বড় একটা অঙ্ক, অত বড় না, দেখে বলে দেওয়া যাবে ঢাল আর কী ব্যাপার, তাকে মুখে মুখে হিসাব করা যাবে। ঠিক আছে, আর তাও আমরা আরও ছোটোভাবে এই অঙ্কটা করতে পারি। কীভাবে করতে পারি? সমীকরণ সমান্তরাল হলে, সমান্তরাল হওয়ার আরও সহজ শর্ত আছে, মানে মূল শর্ত এটা ঢাল সমান, মানে এটাকে আমরা সহজভাবে সাজাইতে পারি। কিভাবে? এই সমীকরণের যে এক্সের সহগ, এই সমীকরণের যে এক্সের সহগ, এদের অনুপাত এর যে ওয়াইয়ের সহগ, এর যে ওয়াইয়ের সহগ, এর অনুপাতের সমান। মানে এক্স আর এক্সের সহগ যে আছে, এদের অনুপাত সমান হবে ওয়াই আর ওয়াই, মানে দুটো ওয়াই যে সহগ তাদের অনুপাত। ঠিক আছে, তাহলে আমরা যদি এই এক্স আর এই এক্স এদের সহগ দেখি, এর সহগ হচ্ছে 5, এর সহগ হচ্ছে গিয়া 2, তাহলে আমাদের অনুপাত হবে 5/2 সমান হবে এর যে ওয়াই 4 আর এর যে ওয়াই কে সেটা। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা কে এর মান এখান থেকে বের করতে পারবো না, তাহলে কে সমান কত হবে? উল্টেই দিই, 2/5 সমান 4/k। তাহলে কে সমান, সরি, k/4, তাহলে কে সমান কত হবে? এটা এখানে গুণ হিসাবে চলে আসবে। তারপরে 4 দুগুণে 8 / 5 পারা গেল। সো আমরা যেভাবেই মনে রাখি, তাহলে এটা হচ্ছে আমাদের সহজ পদ্ধতি, একদম দেখা মাত্রই বলে দেওয়া যাবে। 2x² + 3x + 1 এর ক্ষুদ্রতম মান হবে, 4টা অপশান আছে।
তাহলে ক্ষুদ্রতম মান আমাদের বের করতে বলছে। একটা একটা রাশি দেয়া আছে, রাশির ক্ষুদ্রতম মান বের করতে বলছে, রাশিটার মান বের করতে বলছে। চলক টলক এক্স টেক্স কী আছে ওগুলো না, ওগুলোর মান কিন্তু বের করতে বলে নাই। কী বের করতে বলছে? রাশিটার মান বের করতে বলছে। এখানে একটা দ্বিঘাত রাশি দেখতে পাচ্ছি, তাই না? এটা কিন্তু দ্বিঘাত, কারণ এক্সের পাওয়ার হচ্ছে গিয়া 2, তার মানে দ্বিঘাত। সো এর থেকে আমরা কিভাবে ক্ষুদ্রতম মান বের করব? একদম সহজ একটা সূত্র আছে, এটা মনে রাখলে আমরা এর ক্ষুদ্রতম মান পেয়ে যাব। তার আগে এটাকে মূল একটা আদর্শ অবস্থার সাথে তুলনা করতে হবে, ax² + bx + c। ওকে, এইখানে এর ক্ষুদ্রতম মান আছে কি না সেটা বুঝবো কেমনে? ক্ষুদ্রতম মান থাকতেও পারে, নাও থাকতে পারে। ক্ষুদ্রতম মান আছে কিনা বুঝবো কেমনে? এই যে আমরা দেখবো যে এর প্রথম সহগটা মানে এর মানটা আমরা দেখবো। যদি তুলনা করি x² তার মানে a সমান 2, তাহলে a সমান 2 কি ধনাত্মক না? এখন যদি -2 থাকতো তাহলে তো ঋণাত্মক, তাহলে এখানে দেখছি 2 তার মানে ধনাত্মক। এর মান যদি ধনাত্মক হয় অর্থাৎ 0 থেকে বড় হয়, তাহলে ওর ক্ষুদ্রতম মান থাকবে, তাহলে ওর ক্ষুদ্রতম মান আছে। এখন সেই ক্ষুদ্রতম মানটা কত? ক্ষুদ্রতম মান c - b²/4a। এটা হচ্ছে ক্ষুদ্রতম মান বের করার সূত্র, ঠিক আছে? তাহলে c কত? এই যে এটা হচ্ছে, তুলনা যদি করি, c হচ্ছে গিয়ে আমাদের এখানে ধ্রুবক পদটা 1, তাহলে 1 - b²। b কত? যদি তুলনা করি, b হচ্ছে এখানে 3, তাহলে 3a² / 4a। এ কত? এ হচ্ছে গিয়ে এই যে 2, তাহলে 1 - 3a² মানে হচ্ছে 9, এখানে 4 দুগুণে হচ্ছে 8। তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে আসবে 8 - 9 অর্থাৎ -1/8। কোথায় আছে? খ নম্বরে আছে। এই হচ্ছে আমাদের ক্ষুদ্রতম মান, ঠিক আছে? এটা সংক্ষেপে আমরা সূত্র ব্যবহার করে ফেললাম। এটা চাইলে বড় করেও করা যায়। কিভাবে করা যায়? আমাদের বড় করে করার নিয়ম হচ্ছে, এখান থেকে মানে প্রথমে যাচাই করতে হবে ক্ষুদ্রতম মান আছে কিনা। আমরা দেখে নিয়েছি ক্ষুদ্রতম মান আছে, কারণ এখানে এর মানটা 0 থেকে বড় মানে ধনাত্মক, ঠিক আছে? এরপর এখানে এক্সের ক্ষুদ্রতম মান মানে এক্সের একটা মান বের করতে হবে, যার জন্য আমরা রাশিটার ক্ষুদ্রতম মান পাবো। সেই এক্সের মান বের করার সূত্র হচ্ছে x - b/2a। তাহলে এখান থেকে আমরা এক্সের মান বের করতে পারবো। এক্সের মান যখন বের করব, ওই মানটা এক্সের মান, কিন্তু এটা এক্সের মান যখন আমরা এখানে বসাই দিব, যেটা পাবো বসাই দিলে এই রাশিটার মান যা আসবে সেটি ক্ষুদ্রতম মান। তো এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটা। ওকে, তাহলে কেউ চাইলে বড় করেও করতে পারে, কেউ চাইলে এইভাবে ছোটো করেও করতে পারে। যেহেতু MCQ পরীক্ষা, সময় মাত্র 1 মিনিট, এইভাবে করাই ভালো। আচ্ছা, এরপরে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 8 মিটার। তার মানে সমবাহু ত্রিভুজ যে আছে, ত্রিভুজ যেহেতু 3টা বাহু আছে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে গিয়া 8 মিটার। আমি ধরে নিলাম বাহুর হচ্ছে a, এটা সমান হচ্ছে 8 মিটার। বলছে এর ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফল বের করতে বলছে। ওকে, সমবাহু ত্রিভুজ, আমি ধরে নিলাম এটা সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা 8 মিটার করে, প্রত্যেকটাই 8 মিটার করে। ক্ষেত্রফল বের করতে বলছে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4a²। এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। তাহলে ক্ষেত্রফলের সূত্র √3/4a², মান বসিয়ে দিলেই হয়ে গেল। তাহলে √3/4, এ কত? হচ্ছে বাহুর মান, বাহু হচ্ছে 8, তার মানে 8² মানে 64, তার মানে √3/4 এখানে 64 তাহলে 64, এই 4 যদি আমরা কেটে দিই তাহলে হবে 4 ষোলো 64, তাই তো? তাহলে অ্যান্সার কত আসতেছে? 16√3। কোথায় আছে? গ নম্বরে আছে। একদম সহজ কথা, যা সূত্র বসাই দিলেই হয়ে গেল। এগুলো কিন্তু দেখা মাত্রই বলে দেওয়া যায়। এরপরে আমরা যে অঙ্ক দেখতে পাচ্ছি, x² - p + qx + pq সমান 0 হলে সমাধান সেট কত? ওকে, একদম সহজ। সমাধান সেট মানে আগে সমাধান, এক্সের মান বের করতে বলছে, সোজা কথা। তাহলে আমরা সমাধান করি, x² গুণ করে দিই ওটা, px + qx + pq = 0। দেখে কঠিন মনে হচ্ছে, এগুলো কিন্তু সচরাচর আসে। যারা চাকরির জন্য দীর্ঘ সময় প্রিপারেশন নিচ্ছে, তারা কিন্তু দেখেই অ্যান্সার বলে দিতে পারবে, এরকম একটা অঙ্ক। আচ্ছা, তাহলে x² - px -qx হবে, -qx + pq আমরা গুণ করে দিলাম। এখান থেকে x কমন নেই, x কমন নিলে x - p, এখান থেকে -q কমন নিলাম, তাহলে x - p সমান 0। x কমন নিয়েছি x² থেকে, তার মানে একটা x থাকলো, এখান থেকে x কমন নিয়ে নিয়েছি, আমার -p থাকলো, এখান থেকে -q কমন নিয়েছি, তার মানে আমার x থাকলো, এখান থেকে যেহেতু আমরা -q কমন নিয়েছি, এখানে মাইনাস হয়ে যাবে, p থাকবে।
এবার এখান থেকে আবার যদি এক্স মাইনাস পিকে আমরা কমন নেই তাহলে কী পাবো, এক্স মাইনাস কিউ ইকুয়াল টু জিরো। এখন আমরা জানি হয় এটা সমান জিরো না হয় এটা সমান জিরো, যেহেতু গুণফল জিরো, একটা গুণ করার জন্য তো মানে কোনো কিছুর গুণফল জিরো হওয়া মানে কি, গুণ করা একভাবেই জিরো বানানো যায় যদি আমরা জিরো দিয়ে গুণ করি, তার মানে হয় এটা জিরো না হয় এটা জিরো, একটা না একটা জিরো হইতেই হবে গুণ করে জিরো বানানোর জন্য। তাহলে এক্স মাইনাস পি সমান জিরো অথবা এক্স মাইনাস কিউ সমান জিরো। তাহলে এক্স সমান হবে পি, এখানে হবে এক্স সমান কিউ। তাহলে এক্সের মান কী হতে পারে, পি হইতে পারে কিউ হইতে পারে। তাহলে এক্সের দুইটা মান আমরা এখানে পেয়েছি। তাহলে সমাধান সেট যদি আমরা বলি সেটা কী হবে, পি এবং কিউ। সমাধান সেট মানে হচ্ছে কি ওটা সেটের মধ্যে আটকে দেওয়া, সেট হিসাবে প্রকাশ করা আর কি। তাহলে এটার অ্যান্সার হবে ক নাম্বার, পি কিউ। আশা করি বুঝতে পারছি, একদম সহজ ছিল এগুলো। এরপরে আমরা একটি ধারা দেখতে পাচ্ছি। তাহলে এবার ধারা থেকে দুইটা অঙ্ক আসলো না, আগে আমরা আরেকটা ধারা দেখেছিলাম, এখানে আরেকটা দেখতে পাচ্ছি। তো ধারাটির মোট কতটি পদ আছে, কতটি পদ আছে মানে হচ্ছে আমাদের দেখতে ধারাটি দেখে নিই, 3 + 3/2 3/4 প্লাস ডট 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 প্লাস 3/64। তার মানে এখানে ধারাটা কিন্তু শেষ করে দেওয়া হয়েছে, এরপর আর নাই। যদি ডট ডট দেওয়া থাকবে তাহলে বুঝতে অনেকগুলো আছে, এখানে যেহেতু শেষ তার মানে ধারাটা এখানে সসীম হয়ে গেছে, এর আর পরে আর নাই। তাহলে দেখতে হবে শেষেরটা আসলে কততম পদ, শেষেরটা যততম পদ ধারা কিন্তু ওই অতগুলো পদেই আছে, তাই না? তাহলে আমরা একটু লিখে নিই, 3 + 3/2 3/4 প্লাস ডট 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 3/64। ঠিক আছে, সো আমরা এক কাজ করি, 3টাকে একটু কমন নিয়ে নিই, তাহলে ব্যাপারটা এরকম থাকে, বুঝতে একটু সুবিধা হবে না। তাহলে 1/2 1/4 ডট 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 1/64। কী মনে হচ্ছে 1, তার অর্ধেক হাফ, হাফের অর্ধেক 1/4, এভাবে অর্ধেক অর্ধেক হয়ে যাচ্ছে, মানে 2 দিয়ে ভাগ হচ্ছে, তার মানে আমাদের গুণোত্তর ধারা, তাই তো? গুণোত্তর ধারার এইটা হচ্ছে আমাদের শেষ পদ, তাহলে এটা কততম পদ ওইটাই খুঁজে বের করতে বলছে। তো আমরা ধরে নিলাম এটা এনতম পদ। কততম পদ, এনতম পদ। এখানে প্রথম পদ এ সমান কত 1, সাধারণ অনুপাত কত, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, মানে হাফ ভাগ 1 মানে হাফ। তাহলে আমাদের এনতম পদ ধরে নিচ্ছি ওইটা। তাহলে এনতম পদের সূত্র কি, এনতম পদের সূত্র হচ্ছে এ আর n-1, রাইট, সমান হচ্ছে কত, এই যে 1/64। ওইটাকে আমরা এনতম পদ যেহেতু ধরে নিয়েছি, তাহলে এর মান বসাই 1, আর এর মান হাফ, n-1 সমান 1/64। এই তো কথা, এই তো কথা। 1 দিয়ে গুণ করলে যা তো তাই, মানে কোনো চেঞ্জ হয় না, তার মানে হাফ n-1 এটা থাকবে। আচ্ছা, 64কে কি আমরা লিখতে পারি না, এই যেখানে যেহেতু 2 আছে, তাহলে এখানে 64কে আমরা 2^6 লিখতে পারি কি না? কেন আমি 2^6-এ যাবো, এর কারণ হচ্ছে আমাদের যার মান বের করতে হবে সেটা হচ্ছে n, ওটা আছে সূচকে। সূচকে যদি থাকে তাহলে আমাদের কাজ হচ্ছে এই ভিত্তি আর ভিত্তিকে মিলাইতে হবে, মিলে বাদ দিয়ে দিতে হবে। আর n যদি ভিত্তিতে থাকতো তাহলে আমরা সূচক মিলা সূচককে বাদ দিয়ে দিতাম। অর্থাৎ আমাদের কাজ হচ্ছে আমাদের যার মান বের করতে হবে ওইটা কোথায় আছে ওইটা দেখা, ওটা আমরা দেখতে পাচ্ছি সূচকে, তাহলে ভিত্তি বাদ দিতে হবে। ভিত্তি বাদ দেওয়ার নিয়ম হচ্ছে ভিত্তিকে সমান করতে হবে। যদি ওইটা থাকতো ভিত্তিতে তাহলে আমাদের সূচক বাদ দিতে হইতো, তাহলে তখন সূচক বাদ দিব কেমনে, দেখতে সূচককে সমান বানায় বাদ দিয়ে দিতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা আছে উপরে, তাহলে আমাদের ভিত্তিকে সমান করে দিয়েছি, বা এখন বাদ দিয়ে দিব। তাহলে এখানে কী হবে, n-1 সমান 6, n-1 সমান 6। তাহলে n সমান কত হবে 7, এটা বেশ চলে গেলে 7। তাহলে অ্যান্সার কত, আমাদের 7তম পদ। ওকে, এই তো। ওকে, এবার এত বড় অঙ্ক করবো, উত্তর হচ্ছে না, গুণে গুণে বলে দেওয়া যাবে, ছোট ধারা তো। প্রথম পদ 3, 3/2 3/4, তারপরটা নিশ্চয়ই 3/8 হবে, তারপরেরটা নিশ্চয়ই 3/16 হবে, তারপর 32 হবে, তারপর 64 হবে। গুণি 3 3/2 2 3, 3/8 যেটা আসবে 4তম পদ, 3/16 যেটা আসবে 5তম পদ, 3/32 যেটা আসবে 6তম পদ, 64 যেটা আসলো 7তম পদ। শেষ, গুনে গুনে বলে দিতে হবে, ঠিক আছে? নইলে এত বড় অঙ্ক করা লাগবে। এখন যারা স্মার্ট তারা তো দেখেই বলে দিবে। আমাদের এর পরের যে অঙ্কটা, যদি 0 থেকে x বড় হয় এবং 1 থেকে ছোট হয়, তবে নিচের কোনটি সবচেয়ে বড়? তার মানে 0 <x <1। ওকে, এটা অঙ্ক করা না, এটা আসলে বুঝতে হবে। তাহলে এক্সের মান আমাদের কি হতে পারে, এক্সের মান এখানে হইতে পারে 0 থেকে 1-এর মধ্যে সীমাবদ্ধ, 0 থেকে 1-এর মধ্যে সীমাবদ্ধ। তখন কী হইতে পারে, 0.1 হইতে পারে, 0.2 হইতে পারে, 0.5 হইতে পারে, 0.7 হইতে পারে, 0.9 হইতে পারে, এরকম হইতে পারে। ওটা 1 হইতে পারবে না, 1-এর থেকে ছোটো হইতে হবে।
জিরো হইতে পারবে না, জিরো থেকে বড় হইতে হবে, মাঝখানে অনেক কিছুই হতে পারে, এখানে তো অনেক সংখ্যাই আছে, অসীম সংখ্যক সংখ্যা আছে এখানে, সো যা কিছু হতে পারে। তো বলছে যে কোনটা সবচেয়ে বড়, এক্স কি সবচেয়ে বড়, ওকে আমরা দেখতে হইতেই পারে এক্স সবচেয়ে বড়, তাহলে এক্সের এখানে সর্বোচ্চ মান কত, এক্সের এখানে সর্বোচ্চ মান হচ্ছে গিয়া আমাদের 0.999, মানে অনেক বড়, আমরা অনেকগুলো 99 নিতে পারি, মানে 1-এর কাছাকাছি সংখ্যাটাই হচ্ছে গিয়া এক্সের সবচেয়ে বড় মান। ওকে, এবার আসি 2x। 2x মানে কি, যে এক্স যে ওটা ডবল, তাহলে এক্সের সর্বোচ্চ মান হতে পারে কিন্তু 0.99 বলছি আমরা, বা অনেক কাছাকাছি মান, তো এটা 2x মানে কি ডবল, তার মানে এটা যদি গুণ করি আমাদের আসবে কী আসবে 1.98 টাইপের কিছু একটা আসবে, মানে এটা হচ্ছে 1-এর কাছাকাছি, এটাকে ডবল করলে হবে 2-এর কাছাকাছি, তার মানে এক্সের থেকে কিন্তু আমার 2xটা বড়, 2xটা বড়। ঠিক আছে, কি বলছি, এটা হচ্ছে 1-এর কাছাকাছি, যেহেতু এক্সের সর্বোচ্চ মান চাইছে, তাহলে সর্বোচ্চ মান এখানে বলেই দেওয়া আছে 1-এর কাছাকাছি, 1-এর থেকে ছোটো, 1-এর কাছাকাছি, তাহলে 2x হবে 2-এর কাছাকাছি, তার মানে এটা হচ্ছে গিয়ে প্রথমটা থেকে বড়। এর পরেরটা দেখি কী আছে, কী আছে, এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার মানে বর্গ করতে হবে, বর্গ করতে হবে, তাহলে আমরা যদি বর্গ করি 0.9, আমরা ধরে নিলাম এটি সবচেয়ে বড়, এটাকে আমরা বর্গ করছি, বর্গ 0.9, 0.9, 9×9 = 81, 2 ঘর পরে দশমিক, এই যে 1 ঘর 9 আর 1 ঘর 9, তাহলে দশমিক হবে 1 ঘর 1 ঘর 2 ঘর পরে, তাহলে ছোটো হয়ে গেল, কিন্তু 9 থেকে কিন্তু এইটা ছোটো, তাহলে আমরা যদি দশমিক সংখ্যা, এটা আমরা জানি দশমিক সংখ্যাকে বর্গ করলে এটা ছোটো হয়ে যায়, তাহলে এক্স স্কোয়ার কি আমার 2x থেকে বড় হবে না, এক্স থেকে বড় হবে না, এটা কিন্তু এক্স থেকেও ছোটো হলো, তবে এখানে সবচেয়ে ছোটো যদি বলতো তাহলে হয়তো আমরা এটাকে বেছে নিতাম, এই তো। আচ্ছা, এরপরে পরেরটা দেখি, পরেরটা কি আছে, x+1, x+1, তার মানে এক্সের মান যাই হোক ওর সাথে 1 যোগ, তাহলে এক্সের মান আমরা এখানে সর্বোচ্চ বলছি 0.999, এর সাথে 1 যোগ, তার মানে হবে 1.999, তাহলে এটাও 2-এর কাছাকাছি, এক্সের মান যদি 1-এর কাছাকাছি হয়েছে, x+ এখনই 2-এর কাছাকাছি, তাহলে 2-এর কাছাকাছি এখানে কয়টা পেলাম, দুইটা, এটা 2x আর একটা x+1, তাহলে কোনটা বড়, এর মধ্যে এটা খুঁজে বের করতে হবে, এই দুইটা যে বড় এটা তো ক্লিয়ার, কারণ এক্স আমরা দেখেছি, এক্স স্কোয়ারও দেখেছি, এগুলো ছোটোই আসে মোটামুটি, বাট এই দুইটা 2-এর কাছাকাছি হয়ে গেল। কীভাবে, এখন দেখি এর মধ্যে বড় কোনটা, যখন আমরা 2 দিয়ে গুণ করছি এখানে কাছাকাছি, তাই না, চলে আসে 1.98, বাট এটা কিন্তু 1.98 আসে না, এটা কিন্তু আমাদের 2 দিয়ে যখন গুণ করবো, তার মানে 2টা 0.99, মানে দুইটাই 1-এর কাছাকাছি, আর এখানে কিন্তু একটা 1 আর একটা 1-এর কাছাকাছি, তাই না, তাহলে এইটাকে যদি আমরা যোগ করি তাহলে এটা 2-এর থেকে বেশি কাছের হবে, যেমন এই যে দেখতেই পাচ্ছি, এটা যদি 0.999 ধরি, যোগ করলে হবে 1.999, আর এটাকে 2 দিয়ে গুণ করলে আমরা একটা 98 পেয়ে গিয়েছিলাম, বা আরও সংখ্যা নিলে শেষ একটা 8 পাবো, একটু কম হয়ে যাবে, কারণ দুইটাই তো 1-এর কাছাকাছি, আর এখানে একটা একই, একটা 1 নিজেই 1, তাহলে এইটা হবে আমাদের সবচেয়ে বড়। তো এটা অঙ্ক করার কিছু নাই, দেখে ঠান্ডা মাথায় বুঝে এটাকে বাছাই করতে হবে, শেষ। এরপরে একটি ত্রিভুজের 3 কোণের পরিমাণ x/2, 3x/2, তার মানে 3টা কোণ দেয়া আছে, একটা ত্রিভুজ আমি ধরে নিলাম, এর 3টা কোণ, এটা হচ্ছে x, এটা হচ্ছে গিয়া x/2, এটা হচ্ছে গিয়া 3x/2, 3x/2, 3টা কোণ। এখন 3 কোণ বলছে, আচ্ছা ক্ষুদ্রতম কোণের মান বের করো, ক্ষুদ্রতম কোণ কোনটা, এখানে এখানে ক্ষুদ্রতম কোণটা, ক্ষুদ্রতম কোণটা x, এর থেকে x/2 ছোটো, এটার অর্ধেক, 3x/2, 3x/2 কি, 3x/2 মানে কি, 3/2 মানে তো 1.5x, মানে এটা সবচেয়ে বড় এখানে, তার মানে সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে x/2, তো আমাদের এই ক্ষুদ্রতম কোণের মানটা x/2 যেটা, এটাকে আমাদের বের করতে বলছে। ওকে, আচ্ছা বের করব, তার মানে আমাদের এক্সের মানেই জানা নাই, 3টা কোণের একটা মান দিয়ে দেওয়া আছে, আমরা বের করার চেষ্টা করব। তাহলে আমরা জানি 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি ত্রিভুজের, ঠিক আছে, তাহলে কী হবে, x + x/2 + 3x/2 হচ্ছে 180 ডিগ্রি, বলছে রেডিয়ানে প্রকাশ করো, তাহলে 180 ডিগ্রি আমরা নিব না, আমরা নিব কি, পাই, রেডিয়ানে 180 ডিগ্রির পরিবর্তে আমরা কী ব্যবহার করি, পাই ব্যবহার করি। এবার এখানে আমরা একটু হিসাব করি, যোগ করে দিই, দশক হবে 2x + x + 3x = পাই, তাহলে 2x আর x, 3x 6x/2, 6x/2 = পাই, তার মানে 3x সমান হচ্ছে পাই, x সমান কত, পাই/3। আমাদের কি এক্সের মান বের করতে বলছে, যদি বলতো তাহলে আমরা করতাম, x পাই/3, আমাদের বলছে কি, আমাদের বলছে যে ক্ষুদ্রতম কোণ, ক্ষুদ্রতম কোণ কোনটা আমরা বলে আসছি, x/2 হচ্ছে ক্ষুদ্রতম কোণ, তাহলে x যদি পাই/2 হয়, তাহলে x/2 কত হবে, মানে পাই/3 হলে ভাগ 2, অর্থাৎ পাই/6, কোথায় আছে, 1 নম্বরে আছে, শেষ। তাহলে আমাদের এখানে মাঝের কোণ বের করতে বলতে পারতো,
বৃহত্তম কোণ বের করতে বলতে পারতো, যাই বলতো আমরা এক্স এর মান বের করতাম। আর যদি ডিগ্রিতে বলতো তাহলে এখানে পাই না নিয়ে 180 নিতাম, এই পার্থক্য।